কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৩-৪ দিনের জন্য যারা কোথাও বেড়াতে যেতে চান তাদের জন্য আমি রেকমেন্ড করব বোধগয়া, রাজগীর এবং নালন্দা ভ্রমণ। এই সমস্ত অঞ্চল ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের দিক থেকে বিখ্যাত হলেও প্রাকৃতিক সৌন্দর্যও অপরিসীম। প্রাচীনকালে নিরঞ্জনা নদী বা ফল্গু নদীর তীরে অবস্থিত বুদ্ধদেবের বোধিলাভের শহর বোধগয়া বা বুদ্ধগয়া। আজকের এই ভ্রমণ কাহিনীতে থাকবে বুদ্ধদেবের বোধিলাভের স্থান, মগধ সাম্রাজ্য, সম্রাট বিম্বিসার এবং সম্রাট অশোক সম্পর্কে যাবতীয় তথ্য। এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে আছে বোধগয়া ও রাজগীরের বিভিন্ন স্থানে। সঙ্গে রয়েছে বিশ্ব শান্তিস্তূপের কেবিন রোপের রোমাঞ্চকর অনুভূতি। হাওড়া বা শিয়ালদা থেকে বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেনে গয়া স্টেশন পর্যন্ত পৌঁছে সেখান থেকে একটি ছোট গাড়ি বা অটো ভাড়া করে খুব সহজে আপনি 7-8 ঘন্টার মধ্যে বোধগয়া পৌঁছে যেতে পারেন। কলকাতা থেকে বোধগয়ার দূরত্ব প্রায় 470 কিলোমিটার। এছাড়া যারা নিজস্ব গাড়িতে বাই রোড আসতে চান তারাও প্রায় 9 থেকে 10 ঘন্টার মধ্যে কলকাতা থেকে বোধগয়া পৌঁছে যেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আজ 31 অক্টোবর 2024, শুভ দীপাবলির দিন। সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমার গন্তব্য বুদ্ধগয়া। 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ঠিক 4:50 নাগাদ যাত্রা শুরু করবে। আমি এই ট্রেনে চেপে গয়া স্টেশনে নেমে সেখান থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে বুদ্ধগয়া পৌঁছব। এখন ঘড়িতে বাজে বিকেল 4:50। এই মুহূর্তে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছে। গয়া স্টেশনে পৌঁছবে ঠিক রাত্রি 10:50 নাগাদ। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক রাত্রি 10:50। এইমাত্র আমরা গয়া জাংশন স্টেশনে পৌঁছালাম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গয়া স্টেশন থেকে বোধগয়ার দূরত্ব মাত্র 16 কিলোমিটার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ট্রাভেলার অনুপ। আজ 1 নভেম্বর 2024। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বুদ্ধগয়ায়। বুদ্ধগয়ায় তাজ দরবার নামে একটি হোটেলে। আমি গতকাল রাত্রি ঠিক 11:15 নাগাদ এখানে এসে পৌঁছেছি। এই হোটেলটি আগে থেকে বুক করা ছিল। এই হোটেলটির একদিনের ট্যারিফ 2500 টাকা, তবে সিজন অনুযায়ী রেট ওঠানামা করে। মহাবোধি সোসাইটি থেকে এটি মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এদের প্রপার্টিটি বেশ বড় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদের নিজস্ব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এদের রুমগুলো বেশ বড় এবং রুমে প্রয়োজনীয় সব রকম উপকরণও রয়েছে। লবিটিও বেশ বড় এবং লবিটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লবির মধ্যে দিয়ে গিয়ে এদের নিজস্ব একটি রেস্টুরেন্টও রয়েছে। এই রেস্টুরেন্টে আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার সেরে নিতেই পারেন। মহাবোধি সোসাইটির কাছেও প্রচুর হোটেল রয়েছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন। আমরা একটু পরে এখান থেকে একটি ছোট গাড়ি অথবা টোটো করে বুদ্ধগয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখব। হোটেল থেকে বেরিয়েই আমি প্রথমে চলে এসেছি বুদ্ধগয়ার অন্যতম দ্রষ্টব্য 80 ফুট উঁচু বুদ্ধ স্ট্যাচু দেখতে। আমি আরো কাছ থেকে বুদ্ধ স্ট্যাচুটা আপনাদের আমার ক্যামেরার মধ্যে দিয়ে দেখাবো।
80 ফুট উঁচু এই বুদ্ধ স্ট্যাচু বুদ্ধগয়ার অন্যতম দ্রষ্টব্য। 1989 সালে এই মূর্তিটি উদ্বোধন করেন 14তম দলাই লামা এবং মূর্তিটি নির্মাণ করেন ভারতের বিখ্যাত আর্কিটেক্টর গণপতি সতপতি। তার তত্ত্বাবধানেই এই মূর্তিটি নির্মিত হয়। মূর্তিটিতে বুদ্ধদেব বসে আছেন পদ্মের বেদির ওপরে। বুদ্ধের শান্তরূপ ফুটে উঠেছে এই মূর্তিটির মধ্য দিয়ে। এই গ্রেট বুদ্ধ স্ট্যাচুর দুপাশে বুদ্ধের প্রধান 10 জন শিষ্যদের স্ট্যাচু বানানো হয়েছে। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। বাঁদিকে 5 জন এবং ডান দিকে 5 জন শিষ্যের স্ট্যাচু রয়েছে। এত উঁচু বুদ্ধ স্ট্যাচু ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমার অন্তত জানা নেই। বুদ্ধ স্ট্যাচু দেখে আমরা এগিয়ে চলেছি সুজাতা স্তূপের দিকে। আমি এখন যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি তার পাশ দিয়ে বয়ে চলা এই সেই নিরঞ্জনা নদী, যার তীরে বসে বুদ্ধদেব তপস্যা করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য এই নদীর গুরুত্ব অপরিসীম। গৌতম বুদ্ধ এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে চলা নিরঞ্জনা নদীর পাশে উরুবিল্ল গ্রামে দীর্ঘ 6 বছর ধরে অনাহারে তপস্যা করার পর যখন তার শরীর জরাজীর্ণ অবস্থাপ্রাপ্ত হয়, সেই অবস্থায় তাকে পায়েস নিবেদন করে তাকে নতুন করে প্রাণ সঞ্চার করেন এই গ্রামের গোপালিকা সুজাতা। সুজাতা গৌতম বুদ্ধকে অনুরোধ করেছিলেন মধ্যম মার্গ অবলম্বন করতে। এরপর তিনি নতুন উদ্যমে তপস্যা শুরু করেন এবং 49 দিনের মাথায় বোধিলাভ করেন। তাই গৌতম বুদ্ধের বোধিলাভের ক্ষেত্রে সুজাতার অবদান ও প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সুজাতার বাড়ি ছিল। সুজাতা এখানেই বাস করতেন। সেই বাড়িটি এখন ধ্বংস হয়ে গেছে। এখানে একটি স্তূপ তৈরি করা হয়েছিল। এই স্তূপটির যে 3টি স্তর রয়েছে সেটি গুপ্ত যুগ থেকে পাল যুগের মধ্যে, অর্থাৎ 6th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরির মধ্যে এই 3টি স্তর তৈরি করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদদের মতে 9th সেঞ্চুরিতে পাল বংশের রাজা দেবপালের সময়কালে এই স্তূপটি নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছিল বলে মনে করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে 1973 থেকে 74 এবং 2001 থেকে 6 দুদফায় খনন কার্য চালিয়ে এই স্তূপটি উদ্ধার করা হয়েছিল। এখন এটি সুজাতা স্তূপ নামে পরিচিত। এখন এসে পৌঁছেছি সুজাতা টেম্পলে। এই সেই জায়গা যেখানে সুজাতা গৌতম বুদ্ধকে পায়েস নিবেদন করেছিলেন এবং তার মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছিলেন। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত নিরঞ্জনা নদী, আর সেই নদীর পাশে বসে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন গৌতম বুদ্ধ। সেই সময় জরাজীর্ণ গৌতম বুদ্ধকে পায়েস নিবেদন করেছিলেন সুজাতা এইখানেই। আমি এখন এসে পৌঁছেছি বোধগয়ার অন্যতম উল্লেখযোগ্য মহাবোধি মহাবীরা টেম্পলের সামনে। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের দিক থেকে এই মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মন্দিরের বাইরের যে ক্লকরুমটি দেখা যাচ্ছে, এই ক্লকরুমে মোবাইল ফোন জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে, তবে তার জন্য নির্দিষ্ট কিছু চার্জ লাগবে। আমি আমার অ্যাকশন ক্যামেরাটি নিয়ে ভেতরে প্রবেশ করছি। 2002 সালে এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। মূল মন্দিরটি বানিয়েছিলেন সম্রাট অশোক এবং মন্দিরের চূড়াটি বানিয়েছিলেন সমুদ্রগুপ্ত।
এই মহাবোধি মন্দিরটি পরিচালিত হয় মহাবোধি সোসাইটি দ্বারা। এটি মূল মন্দিরের প্রবেশদ্বার, যেটি সম্রাট অশোক বানিয়েছিলেন। প্রবেশদ্বারের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। প্রবেশদ্বারের ঠিক পাশেই রয়েছে সম্রাট অশোকের বানানো বুদ্ধের পদযুগল। এবার আমি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং মন্দিরের ভেতরের বুদ্ধমূর্তি দেখাবো, যে বুদ্ধমূর্তিটি পাল বংশের রাজা মাহিপাল উপহার দিয়েছিলেন। এখানকার পরিবেশ একদম শান্ত, কারো মধ্যে কোনো তাড়াহুড়ো নেই। মনের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হয় সবসময়। 1880 সালে ব্রিটিশ আর্কিওলজিস্ট স্যার আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে এখানে খনন কার্য চালিয়ে মন্দিরটি উদ্ধার করা হয়। আজ থেকে প্রায় 2800 বছর আগে নেপালের কপিলাবস্তুতে মহারাজ শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থ মাত্র 29 বছর বয়সে সংসারে মায়া ত্যাগ করে জীবনে অর্থ খোঁজার উদ্দেশ্যে এই অঞ্চলে এসে পৌঁছন। এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে চলা নিরঞ্জনা নদীর পাশে উরুবিল্ল গ্রামে তপস্যা শুরু করেন। মানুষের দুঃখের কারণ, সৃষ্টির অর্থ, জীবনের অর্থ ইত্যাদি সম্পর্কে তার মনে নতুন জ্ঞানের সঞ্চার হয়, অর্থাৎ তিনি বোধিলাভ করেন। মন্দিরের ঠিক পেছনে অবস্থিত এই সেই বোধিবৃক্ষ, যে বোধিবৃক্ষের নিচে তপস্যা করে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মের এই স্থানটি অত্যন্ত পবিত্র একটি স্থান। এই যে বোধিবৃক্ষটি আপনারা দেখছেন, এটি আসলে চতুর্থ প্রজন্মের গাছ। মূল গাছটি সম্রাট অশোকের স্ত্রী কেটে দিয়েছিলেন যাতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে না পারেন। তবে মূল গাছ থেকে যে গাছটি আবার সৃষ্টি হয়েছিল সেটি বাংলার রাজা শশাঙ্ক পুড়িয়ে দিয়েছিলেন। বোধিবৃক্ষের নিচে যেখানে বসে গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন এই সেই বেদী। তৃতীয় প্রজন্মের গাছটি প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। অশোকের স্ত্রী যখন মূল গাছটি কেটে দিয়েছিলেন তখন অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে এই গাছের দুটি অংশ দিয়ে বর্তমানে শ্রীলঙ্কার অনুরাধাপুরমে পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে শ্রীলঙ্কার অনুরাধাপুরম থেকে চারা দুটি এনে একটি এখানে এবং আরেকটি সারনাথে স্থাপন করা হয়েছিল। এই জায়গাটির নাম অনিমেষ লোচন, যেখান থেকে বুদ্ধদেব অনিমেষ নয়নে বোধিবৃক্ষ দর্শন করেছিলেন। এই সরোবরটির নাম মুচলিঙ্গম সরোবর, যেখানে বুদ্ধদেব ষষ্ঠ সপ্তাহে তপস্যা করেছিলেন। আমি এখন এসে পৌঁছেছি থাই টেম্পলের সামনে। ভেতরে প্রবেশ করব এবং মন্দিরটি দর্শন করব। উনিশশো সালে থাইল্যান্ডের সহায়তায় এই মন্দিরটি নির্মিত হয়েছিল। সেই সময় এই মন্দিরটি নির্মাণ করতে 9আমি এখন দাঁড়িয়ে রয়েছি টিবেটিয়ান টেম্পলের সামনে, তবে মন্দিরটি দুপুর 12টার পর বন্ধ থাকে। গতকাল বোধগয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দর্শন করে আজ সকালে আমরা বোধগয়া থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে রওনা দিয়েছি রাজগীরের উদ্দেশ্যে। বোধগয়া থেকে রাজগীরের দূরত্ব প্রায় 65 কিলোমিটার, সময় লাগে 1.25 ঘন্টা। রাজগীরে গিয়ে আমরা প্রথমেই যাব নেচার সাফারি এবং জু সাফারিতে, তারপর আমরা বাকি রাজগীরটা ঘুরে দেখব।
এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি রাজগীর নেচার সাফারি ক্যাম্পাসে। ক্যাম্পাসটি অপূর্ব সুন্দর। আমি অনলাইন টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম। এখানে যারা আসতে চান তাদের জন্য আমার পরামর্শ, আপনারা অনলাইন টিকিট আগে থেকে কেটে রাখবেন, নইলে এখানে এসে কাউন্টার টিকিট নাও পেতে পারেন। নেচার সাফারি এবং জু সাফারির টিকিট আলাদা আলাদা কাটতে হয়। নেচার সাফারির মুখ্য আকর্ষণ হচ্ছে গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজের জন্যই নেচার সাফারির টিকিটের এত চাহিদা। আমি নেচার সাফারির পিক আপ পয়েন্টে এসে পৌঁছেছি। এখানে এক এক করে বাস আসবে এবং নেচার সাফারিতে নিয়ে যাবে। আমাদের নেচার সাফারির স্লট আছে 10টা থেকে 11টা এবং জু সাফারির স্লট আছে 12টা থেকে 1টা। প্রত্যেকটি স্লট 1 ঘন্টা করে। কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর আমরা বাসে উঠে পড়েছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, নেচার সাফারির টিকিট পার হেড 150 টাকা এবং গ্লাস ব্রিজের টিকিট পার হেড 150 টাকা। তার মধ্যে সাসপেনশন ব্রিজের টিকিটও ইনক্লুডিং আছে। আমি এসে পৌঁছেছি নেচার সাফারির এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি গেটটি গৌতম বুদ্ধের মুখমণ্ডলের আদলে বানানো। বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর আমি গ্লাস ব্রিজের ওপরে উঠছি। গ্লাস ব্রিজে একসঙ্গে 12 জন করে অ্যালাউ করা হয়। রাজগীরের এই গ্লাস ব্রিজ মাত্র 2 বছর আগে 2022 সালে ট্যুরিস্টদের জন্য ওপেন করা হয়। দারুণ একটা অনুভূতি, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। এখানে জুতো অ্যালাউ নেই, জুতো খুলে কভার পরে ওপরে উঠতে হয়। এই গ্লাস ব্রিজটির উচ্চতা 250 ফিট, লম্বা 80 ফিট এবং চওড়া 6 ফিট। গ্লাস ব্রিজটি সত্যিই অপূর্ব সুন্দর এবং এর উপর দিয়ে হাঁটতে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভূত হচ্ছে। গ্লাস ব্রিজ থেকে যে ভ্যালির ভিউটি দেখা যাচ্ছে তা এক কথায় অনবদ্য। গ্লাস ব্রিজ থেকে নেমে আমরা এবার সাসপেনশন ব্রিজের দিকে এগিয়ে যাব। এটি গ্লাস ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজের দিকে যাওয়ার রাস্তা। এখান থেকে সাসপেনশন ব্রিজটি দেখা যাচ্ছে। নেচার সাফারি শেষ করে আমরা এবার জু সাফারির দিকে এগিয়ে যাচ্ছি। জু সাফারি করতে করতে প্রথমে আমাদের চোখে পড়ল একদল হরিণের। হরিণ দেখার পর আমরা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করছি, যেখানে বাঘের কোর এরিয়া। এখানে ডবল গেট ইন্ডিকেটর রয়েছে, অর্থাৎ প্রথম যে গেটটি ওপেন হয়েছে সেটি ক্লোজ হলেই তবেই সামনের গেটটি ওপেন হবে। এটি সম্পূর্ণ নিরাপত্তার জন্যই করা, যাতে জঙ্গলের অ্যানিমালরা বাইরে বেরিয়ে না আসে। জুরাসিক পার্ক মুভিতে ঠিক এই ব্যাপারটি দেখানো হয়েছিল। জঙ্গলের আরো গভীরে প্রবেশ করছি, দেখা যাক বাঘ দেখা যায় কিনা। ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তো বাঘ দেখা যেতেও পারে। বলতে বলতে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। এত কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। বাঘ দেখার পর আমরা জঙ্গলের আরো গভীরে প্রবেশ করছি, যেখানে সিংহের জন্য সংরক্ষিত জঙ্গল রয়েছে। দেখা যাক সিংহ মামার দর্শন মেলে কিনা। এখানে যে প্রজাতির সিংহটিকে দেখা যাচ্ছে এটি গুজরাটের গির অরণ্য থেকে নিয়ে আসা। আমি এর আগেও বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারি করেছি, তবে এত কাছ থেকে কোনো অ্যানিমাল এর আগে কোথাও দেখতে পাইনি। আমরা জু সাফারি বেশ এনজয় করছি। সিংহ দেখে আমরা এবার গভীর জঙ্গলের দিকে ফিরছি। এই সময় দেখছি হঠাৎ করে গাড়ির সামনে আরো একটি সিংহ। আমাদের জু সাফারি যে আজ সার্থক হয়েছে তা বলা যেতেই পারে। সিংহটিকে দেখে আমাদের গাড়ি থেমে যায় আর সিংহটি আমাদের গাড়ির পাশ দিয়ে সন্তর্পণে চলে যায়।
আজকে আমাদের নেচার সাফারি এবং জু সাফারি যে সফলভাবে সম্পন্ন হয়েছে তা বলা যেতেই পারে।